আমরা আলোচনা শুরু করবার আগেই আমরা দেখছিলাম কয়েকটি পোর্টালের মধ্যে নতুন করে আবারও ধর্ষণের শিকার হয়েছে একটি শিশু, সেই খবর। যদি আমরা একটু তথ্য দিয়ে শুরু করি, যে এখন পর্যন্ত এই 10 দিন মানে মে মাসের এই যদি দুঃখিত 20 দিন 1 থেকে 20 তারিখ পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে 24 জন শিশু, এবং এর মধ্যে যতটুকু গণমাধ্যমের তথ্য বলছে যে 5 জনকে হত্যা করা হয়েছে, এবং 1 জানুয়ারি থেকে এই 20 মে পর্যন্ত 118 শিশু ধর্ষণের শিকার হয়েছে। আলোচনাটা আসলে এভাবে শুরু করতে চাই মার্দিয়া মমতাজ আপনাকে দিয়ে, সেটি হচ্ছে হঠাৎ করে নারী এবং নারী থেকেও ভয়ঙ্করভাবে শিশুর উপর নির্যাতন, এবং সেটি ধর্ষণ, এবং শুধু তো ধর্ষণ না, ধর্ষণের পর তাকে হত্যা করা ভয়ঙ্করভাবে, মানে এর ধরনের হত্যা করা মানে টুকরো করা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একেবারে করে ফেলা, অথবা অন্য কোনো উপায়ে মানে চিহ্ন নিশ্চিহ্ন করে দেওয়ার যে প্রক্রিয়াটি, এই যে হঠাৎ করে মানুষের ভেতর এত হিংস্রতা কেন আসলে তৈরি হয়েছে বলে আপনার মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। আসলে এটা হঠাৎ করে তৈরি হয় নাই, এটা আমরা লম্বা সময় ধরেই দেখছি। এবং আপনি যদি এটা একদম অনেক পেছনে যাই, আমরা চিন্তা করি যে সমাজের একটা জায়গায় মেয়েরা হয়তো ইনসিকিউর থাকে, গার্ডেড থাকে না, সেখানে হয়। আমরা সাজনিনের বেলায় কিন্তু সেটা দেখি নাই। একজন ধনকুবের বাবার সন্তান, তাকে তার বাড়ির স্টাফরাই ধর্ষণ করে, এবং লাশ নিয়েও এই ধরনের বিকৃত মানসিকতার পরিচয় আমরা দেখেছি। এবং এটা এখন আবার দেখেন, রামিসার ঘটনাটা সামনে আসার পরে আমরা আরো অনেকগুলো দেখছি। একইটা ঘটেছিল যখন আমরা এটা গত বছর আসিয়ার হত্যার সময় দেখলাম। এখানে আমি আরেকটা দিকে একটু দৃষ্টি আকর্ষণ করব, শুধু মেয়ে শিশুরাই কিন্তু আক্রান্ত হচ্ছে এমন না। যেদিন বিশেষ করে রামিসা মারা গেল বা তাকে হত্যা করা হলো, সেদিনই ঢাকাতেই আরেকটা জায়গায় একটা মাদ্রাসায় একটি শিশু আত্মহত্যা করে, এবং দেখা যায় পরে পোস্টমর্টেমে দেখা যায় যে তার সাথে বিকৃত যৌনাচার প্র্যাকটিস করা হয়েছে। এগুলো হয়তো আমাদের সামনে হঠাৎ করে আসছে, কিন্তু এগুলো হচ্ছে কি অনেক দিনের কিছু আমাদের ম্যাল প্র্যাকটিসের ফলাফল। নাম্বার 1 আমি যদি বলি, নাম্বার 1 হচ্ছে মাদক। এবং মাদক এখন এত সস্তা যে কেউ এটাকে অ্যাভেইল করতে পারে, এবং যে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে। আপনি দেখেন, গতকাল একটা নিউজ নিয়ে আমরা খুব হাসছিলাম যে ওই 250 টাকার ইয়াবা বলে 1 টাকার ব্যথার ওষুধ বিক্রি করা হয়েছে, এবং সে হচ্ছে এটা দিয়ে দেখে যে তার তো কোনো কাজ তো হচ্ছেই না, উল্টা তার টাকাটা নষ্ট। কিন্তু দেখেন, যে কোনো মানুষ হাত বাড়ালেই পেয়ে যাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জুয়া। আপনি দেখেন, মানুষ এখন টাকার জন্য এমন হয়ে গেছে কেন? কারণ কোনো না কোনোভাবে তাকে টাকা পেতে হবে। কেন? কারণ এই যে মানুষের একটা মেন্টালিটি আছে, তো এই জুয়াতে বা যে কোনো ধরনের জুয়াতে আপনি বলেন, এই মেন্টালিটিটাকে আসলে কাজে লাগানো হয়। এবং এটা এখন আপনি আমি যে চাই না, তাও আমাদেরকে এটার বিজ্ঞাপন দেখতে হচ্ছে। ইউটিউবে যান, সোশ্যাল মিডিয়া যান, আমাদেরকে দেখতে হচ্ছে কয় টাকা দিলে প্রথমে কয় টাকা পাওয়া যাবে, এবং এরপরে কি 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 অফার। নাম্বার 3 হচ্ছে পর্ন। এবং এটার ব্যাপারে আমাদের আসলে দুঃখজনক হলেও সত্যি, আমরা খুব বলি যে এটা 90% মুসলিমের দেশ, কিন্তু এই জায়গায় এসে কেন যেন আমরা ওইভাবে অ্যাক্ট করতে পারি না। আমাদের ছেলেদের, আমাদের সন্তানদের, ইভেন মেয়েদেরও দেখবেন বয়স 15 হওয়ার আগে এই ওরিয়েন্টেশনটা হয়ে গেছে, তারা জানে যে কাজগুলো কি। এখন এটা কি হয়, এবং আমরা এখন দেখছি কিন্তু যে আর্লি টিন চলে আসছে আমাদের বাচ্চাদের। আগে যেটা 13-এ হতো, সেটা এখন 9-এ হচ্ছে। তাদের এই গ্রোথটা, মেন্টাল গ্রোথটা চলে এসেছে। এবং আপনি দেখবেন যে বয়স 10 একটার, ছেলের বয়স 11, এরা বাসা থেকে পালিয়ে গেছে বিয়ে করার জন্য। ওরা বিয়ের কি বোঝে? আসল কথা হচ্ছে তাদের এই যে নলেজটা, এটাকে তারা অ্যাপ্লাই করবে, এবং খুব ভদ্রভাবে অ্যাপ্লাই করবে না। আপনার নিশ্চয়ই মনে আছে কলাবাগানের 2022 সালের ঘটনাটা, তাই না? এবং এরা বিকৃতভাবে কিছু প্র্যাকটিস করতে গিয়ে মেয়েটা মারা যায়, এবং তারই ক্লাসমেটরা পুলিশকে ডেকে আনে, তাকে নিয়ে হসপিটালে যায়। তো এখানে আসলে এই 3rd কারণটা অনেক বড় একটা ব্যাপার। আর টোটাল সিস্টেমটা যদি বলেন, এই যে একটা ধর্ষক ধরা পড়ছে আমাদের সামনে, আমরা তাকে নিয়ে কি করছি?
আমরা তাকে হ্যান্ডেল করছি কিভাবে। আমাদের সোসাইটি কিন্তু এই সিস্টেমটার জন্য রেডি না। আমরা কেউ চাচ্ছি যে পুলিশের হাত থেকে নিয়ে এখনই ঝুলাই দেই সেই জঙ্গলের নিয়মের মতন, কিন্তু এটার পেছনে ইনজাস্টিস থাকতে পারে, কারণ তাৎক্ষণিকভাবে কখনো অপরাধীকে চেনা যায় না। আবার কখনো কখনো আমরা চাচ্ছি যে না, তাকে হত্যা করা যাবে না, মানবাধিকার সংস্থাগুলো খুব সরব হয়ে যায়। কিন্তু আমি যদি অপরাধীকে, দেখেন একটা মানুষের মেন্টালিটি থাকতে পারে যে সে তার বাচ্চাদেরকে দেখলে তার বিকৃত ইচ্ছা করে, অথবা এমন হতে পারে যে সে মনে করছে যে একটু মজা করি, অথবা সে নেশার ঘরে আছে কিন্তু তার সামনে পরিণতিটা নাই, তাহলে সে করবে না কেন? এই যে আপনি পরিণতির কথাটা উল্লেখ করলেন, এটা তো আমরা যুগের পর যুগ আসলে দেখে আসছি হেলেন জেরিন খান। সেটি হচ্ছে এবারও যেমন উঠছে যে আইন তো আমরা জানি সর্বোচ্চ শাস্তি বিধানে আছে, তারপরেও সেটির প্রয়োগ না হওয়ার কারণে আইনের প্রতি যেমন অশ্রদ্ধা কাজ করছে, অবিশ্বাস কাজ করছে, এবং সামনে এরকম কোনো দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারছি না বলেই দিনের পর দিন এই ধরনের ঘটনাগুলো ঘটেই যাচ্ছে। সেই হিসেব করে যেহেতু আপনারা এখন সরকারে আছেন, আপনারা আইনের কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা আসলে করবেন কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে, এবং সহ আলোচক হিসাবে মাজিয়া আপা এখানে এসেছেন, সম্ভবত মনিরা শারমিনও আসবে। তো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশের প্রতিটা মানুষ আতঙ্কিত, ভীষণভাবে দুশ্চিন্তায় নিমগ্ন, এবং এর হাত থেকে সবাই মুক্তি চায়। এখানে কারো কোনো দ্বিমত নাই। সেটা আপনি মনে করেন পারিবারিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, এবং রাষ্ট্রীয়ভাবে বলেন, এর হাত থেকে আমাদের মুক্তির দরকার। আমি একটু পিছনে ফিরে যেতে চাই যে এই যুগে যুগে আসলে যুগে যুগে একরকম হয় নাই। এখন যেটা হয়েছে এটা কিন্তু আপনি আজ থেকে 20 বছর আগে যদি আমরা বলি, আমরা কিন্তু দেখি না। আমার মনে আছে আমি যখন ইডেন কলেজে ছিলাম তখন শারমিন, সম্ভবত শারমিন খুকুর একটা ঘটনা ঘটেছিল। ওর হাজবেন্ড ছিল মনির, মনির তাকে এই করেছিল, মানে তাকে রিমাকে নির্মমভাবে, মানে পরকীয়ার কারণে তাকে নির্মমভাবে হত্যা করে তারপর ব্রিজের ওখানে ফেলে রেখে এসেছিল। এবং একটা ঘটনার জন্য পুরা তুলকালাম, মানে ওইটার বিরুদ্ধে, এবং শেষ পর্যন্ত মনিরকে কিন্তু ফাঁসি দিতে হয়েছিল। তো ওরকম একটা আরেকটা হলো যে আমাদের 95-এ আমার মনে আছে যে 95-এ আমরা যখন ক্ষমতা একদম শেষ সময়, ইয়াসমিন, সেও একটা ওই যে পুলিশের, পুলিশ সদস্য দ্বারা সেই হয়েছিল, এবং সেইটা নিয়ে কিন্তু ওটা কিন্তু দিনাজপুরে হয়েছিল, কিন্তু সেটা গোটা বাংলাদেশ কিন্তু সেটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। কিন্তু এখন কি মানে ভয়ঙ্কর। আর এরা তো বলতে পারেন যে একেবারেই পুরা প্রাপ্তবয়স্ক ছিল, সেইটা নিয়েই কিন্তু মানে গোটা জাতি ফুঁসে উঠেছিল, প্রতিবাদ করেছিল, এবং শেষ পর্যন্ত এটা কিন্তু ভয়ঙ্কর একটা শাস্তি হয়েছিল। তো এখন যেটা হচ্ছে এটা তো আসলেই মানে স্বপ্ন চিন্তা করা যায় না এরকম একটা জায়গায় আমাদের বাংলাদেশ চলে আসবে। তো অনেকগুলো বিষয় এখানে তুলে আনছে যে আমাদের অনেক, প্রথমত আমি বলবো যে আমাদের মূল্যবোধের চরম অবক্ষয় হয়েছে। দ্বিতীয়ত হলো যেটা হয়েছে, এই নেশা মারাত্মকভাবে কিন্তু করছে। এই নেশায় হয়ে আপনি বিশ্বাস করেন, আমি তো গ্রামে গ্রামে, আমি এখন মানে এখন না, আমি সবসময় আমাকে কাজ করতে হয়, তবে এই নির্বাচনকে কেন্দ্র করে আরো বেশি অসংখ্য পরিবার, খুব কম পরিবারই আপনি খুঁজে পাবেন যেখানে পুরুষ দ্বারা নারীরা নির্যাতিত হচ্ছে না, ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে না। ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে এভাবে ম্যাক্সিমাম পুরুষরা নেশায় থাকে, এবং তারা নেশাগ্রস্ত, এটা হলো মানে অসচেতন কিংবা কম শিক্ষিত যাদের কথা বলছি তাদের, এবং তারা এই তাদের নেশার যখন নিয়ে আসে তখন তারা কিন্তু কোনো কিছু না, কি স্ত্রী কি সন্তান কোনো কিছু তাদের বিবেকে কাজ করে না, তখন তারা ওই সবচেয়ে বেশি টর্চারটা করে কিন্তু নারীদের উপরে। এবং আপনি অসংখ্য পরিবার আছে, এই নারীরা কারো কাছে এই বিষয়টা বলে না, যুগের পর যুগ তারা কিন্তু বছরের পর বছর তারা কিন্তু এটা মানে বহন করে যাচ্ছে, এবং নীরবে নিবৃত্তে এটা সহ্য করে যাচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে এই যে বাচ্চা শিশুরা যে এইভাবে মানে ধর্ষণের শিকার হচ্ছে। আবার একটা সময় যেমন ধরেন ওই যে আমি বলছিলাম 20 বছর আগে, এই ধর্ষণ শব্দটাও কিন্তু আমরা
মানে এত লজ্জাস্কর একটা শব্দ, এটা কিন্তু আমরা মুখে উচ্চারণ করতাম না, এবং পত্রপত্রিকাও এটা হতো না। এরা এখন তো র্যান্ডম, মানে মানুষের মুখে মুখে এটা। তা আমরা কোথায় এই এই সমাজটা আমার চলে গেছে। তো এই জায়গা থেকে তো আমাদের আসলে সবাই সম্মিলিতভাবে এই সমাজকে, এই জাতিকে, এই রাষ্ট্রকে আমাদের উদ্ধার করা দরকার। প্রথমত আমি মনে করি যে আমাদের মূল্যবোধ ফিরিয়ে আনা দরকার। দ্বিতীয়ত এই নেশা থেকে আমাদের জাতিকে উদ্ধার করা দরকার, এটাই নেশাগ্রস্ত। আর তৃতীয়ত সোশ্যাল মিডিয়ার একটা আছে, তো আপনি জানেনই যে এখানে একটা অপশন আছে খুবই, এটা যদি কন্ট্রোল করা না হয়, ছোট বাচ্চাদেরই আপনি কি করবেন। এই মোবাইলের কারণে আমরা একটা জরিপে দেখেছিলাম যে অসংখ্য ছোট বাচ্চা শিশুরা কিন্তু স্কুলে গিয়ে তারা দেখা যাচ্ছে যে তারা মানে পর্নো ভিডিও দেখছে। তো এটাও তো আসলেই হচ্ছে, যেটার কারণেই কিন্তু আমরা দেখি যে আপনার স্কুল কলেজের ছাত্ররা বলেন, আর রিক্সাওয়ালা বলেন, শ্রমিক বলেন, আর টিচাররা বলেন, সবাই কিন্তু এখন এরকম অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। আমার আরেকটা বিষয় মনে আছে যে এই যে নুসরাত নামে ফেনীতে একটা ঘটনা ঘটেছিল, যে ওকে তো নির্যাতিত করেছে, ওর ধর্ষিত হয়েছে, তারপর তাকে আবার জ্বালিয়ে দেওয়া হয়েছিল। মানে এরকম বীভৎস ঘটনা, এবং তার সেই মৃত্যুকে আবার ভিন্ন খাতে ডাইভার্ট করবার জন্য কিন্তু নানা রকমের অপকৌশল হয়েছে। তাই এখন আমাদের এক জায়গায় উপনীত হতে হবে, এক জায়গায় আমি সরকারি দল, বিরোধী দল, সমাজের সর্বস্তরের, সেটা নারী বলেন পুরুষ বলেন, সবাইকে এক মানে ঐক্যমতে আসতে হবে। সেটা হলো যে এই ধরনের ঘটনা, সেটা যেই হোক, নিজের দলের হলো তাকে চরম শাস্তির মুখোমুখি হতে হবে। প্রয়োজন বোধে যে শাস্তিটা আছে ওইটাই যদি আইনের সঠিক প্রয়োগ হয়, তাহলেও কিন্তু আমি মনে করি অনেকেই আসলে ভয় পাবে। অবশ্যই আমরা আইনের সঠিক প্রয়োগটা অনেক ক্ষেত্রেই হয় না, অতীত দিনে হয়েছে। তবে আমার বিশ্বাস যে এই সরকারটি এসছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তার প্রথম বক্তব্যে বলেছিলেন যে তিনি এমন একটি নিরাপদ রাষ্ট্র গড়তে চান, যেই রাষ্ট্রে গভীররত নারীরা যাতে নিরাপদে চলাফেরা করতে পারে। তো সেই রাষ্ট্র করতে হলে তো আমি মনে করি যে নারীদের সবার আগে সুরক্ষা দিতে হবে, আর শিশুরা তো অবশ্যই। আমরা আসলে সেই প্রত্যাশা রাখতে চাই, যতই দুর্ঘটনা ঘটুক না কেন, তারপরে আমাদের আসার জায়গা হচ্ছে এটি যে সমাজ এবং রাষ্ট্র নারীদের এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং দোষীদের শাস্তির আওতার মধ্যে নিয়ে আসবে। ঘুরে ফিরে আসলে সমসাময়িক বিষয়গুলো আছে, এবং একই সাথে রামিসারও সর্বশেষ খবরাখবর বিভিন্ন গণমাধ্যম দিয়েছে। যুক্ত আছেন আমাদের সাথে এরই মধ্যে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আশা করি আপনাকে আমরা পেয়েছি, অনেক ধন্যবাদ। আমরা আসলে রামিসা সহ অন্যান্য যেসব শিশু ধর্ষণের শিকার হয়েছে, তারপরে হত্যার মতো নৃশংসতার ঘটনার মুখোমুখি হয়েছে, সেটা নিয়ে আলোচনা করছিলাম। ছোট করে আপনার কাছে একটু জানতেই চাই, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 1 মাসের মধ্যে রামিসার যেই হত্যাকারী তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আপনি কি প্রধানমন্ত্রীর কথায় আশ্বস্ত হতে পেরেছেন? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার সহ আলোচক আমার অত্যন্ত প্রিয় দুজন মানুষ তারা উপস্থিত আছেন, তাদের শুভেচ্ছা। হ্যাঁ, এটা খুবই একটা পজিটিভ জায়গা। অনেক সময় অনেকেই এটার ব্যাপারে সমালোচনা করতে পারেন যে একেবারে উনি বিচার ব্যবস্থাকে পাশ কাটিয়ে বা একদম মৃত্যুদণ্ড বলে দিলেন, এটা একটা প্রক্রিয়ার ব্যাপার। কিন্তু আমার কাছে মনে হয় যে মানুষ অনেক সময় একটা এই ধরনের ঘৃণ্য নৃশংস যে একটা হত্যাকাণ্ড আমরা দেখলাম, এই ক্ষেত্রে একজন স্টেটমেন্টের কাছ থেকে, একজন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে অনেক সময় এই ধরনের বোল্ড স্টেটমেন্ট আশা করে। তো উনি বলেছেন মৃত্যুদণ্ডের কথা এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন এবং মৃত্যুদণ্ড নিশ্চিত করবেন, এই কথা বলেছেন, এবং 1 মাসের মধ্যে। দ্যাট ইজ ভেরি অ্যাপ্লটেবল। কিন্তু অসুবিধার জায়গা হচ্ছে, আমি যেটা দেখি আর কি, সেটা হচ্ছে যে এই যে 1 মাসের মধ্যে উনি বললেন এই স্পেসিফিক এই রামিসার ঘটনার কথা, কিন্তু আমাদের দিকে এরকম আরো অনেকগুলো ঘটনা আমাদের দিকে চেয়ে আছে, যেগুলো নিয়ে আমরা যথেষ্ট, মানে এটা আমার কাছে মনে হয় যে এটা আমাদের ব্যর্থতা কিনা, সেগুলো নিয়ে কি আমরা যথেষ্ট উচ্চবাচ্য করতে পারিনি কিনা, বা যেটা নিয়ে আসলে এত চিৎকার চেঁচামেচি হবে, রাস্তায় নামতে হবে, সেই বিচারগুলোই কি আসলে আলোর মুখ দেখবে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু বড় হয়ে আসছে। এবং সবাই দেখা যাচ্ছে যে অনেকেই এই ব্যাপারগুলো আলোচনা করছে যে আমাদের খুব বেশি দিন আগের ঘটনা না আসিয়ার ঘটনাটা, এবং আসিয়ার
অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি যে 90 দিনের মধ্যে এই রায়টা দেওয়া, এটা এই ব্যাপারে হচ্ছে তারা একটা ইয়ে করেছিলেন, কিন্তু সেটার অসুবিধার জায়গা হচ্ছে সেখানে কিন্তু মৃত্যুদণ্ড সে রায়টা পেয়েছে, মৃত্যুদণ্ড দিয়েছে। কিন্তু আসিয়ার মা তিনি বলছিলেন যে আচ্ছা মৃত্যুদণ্ড তো আমি এই রায়টা তো পেলাম, কিন্তু আমি আমার জীবদ্দশায় আমি কি এটা দেখে যেতে পারবো কিনা যে রায়টা কার্যকর হচ্ছে। তো এটা একটা বড় প্রশ্ন। এবং বিচার অনেক সময় যে বিচার দেরি হওয়া বা বিচার প্রশ্ন মানে প্রশ্ন যে প্রশ্নগুলো যে সামনে আসছে যে বিচারটা আদৌ হবে কিনা, এই অনাস্থাটা, এই সব আসলে অনেক সময় বিচার না হওয়ার শামিল। সুতরাং এই প্রশ্নগুলো আসলে আমরা জনগণের মধ্যে থেকে সরাতে পারবো কিনা। একটা দৃষ্টান্ত অবশ্যই গুরুত্বপূর্ণ, যে একটা দৃষ্টান্ত দেখিয়ে আমরা অন্যগুলোকে মানে সম্ভাব্য অপরাধীদের আমরা দমন করতে পারবো, সম্ভাব্য অপরাধীদের আমরা হয়তো এই জায়গা থেকে ডিটার করতে পারবো। কিন্তু এটার আসলে সবগুলোই তো, সব ঘটনাগুলোই তো আসলে বিচারের দাবি রাখে। সেই বিচারগুলো আসলে কি? এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে আমরা এটা আইনমন্ত্রীর কাছে আমরা বলতে শুনলাম যে আমাদের এত এত মামলা আছে, আমরা কিভাবে করে সেগুলো শেষ করতে হবে। তো এটা তো আসলে আপনাদের সমস্যা, সরকারের সমস্যা, সরকারের ম্যানেজমেন্টের সমস্যা, সরকারের ব্যর্থতা। যে আপনারা বিচারক নিয়োগ দেন, আপনারা আইনজীবী নিয়োগ দেন, আপনাদের যদি আসলে এই মামলাগুলো সমাধান করার জন্য আসলে যথেষ্ট লোকবল না থাকে, সেটা তো আপনি জনগণকে সেই অজুহাত দিতে পারেন না যে আমাদের এত এত মামলা, সেই কারণে আমাদের এই দীর্ঘসূত্রিতার বিষয়টা। সুতরাং এখানে সরকারের পক্ষ থেকে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ ভূমিকা নেওয়া প্রয়োজন। এবং আরেকটা বিষয় আমি একটু ছোট্ট করে উল্লেখ করতে চাই, যে আমি আলোচনা শুনছিলাম, আপনারা বলছিলেন তারা সামাজিক দিকগুলো এবং মনস্তাত্ত্বিক দিকগুলো এগুলো তুলে ধরেছেন। আমরা আরেকটা বিষয় কিন্তু করি, দেখেন আজকে আমরা ধর্ষণ নিয়ে এই সামাজিক একটা অবক্ষয়ের ব্যাপার নিয়ে কথা বলছি। এই ধর্ষণটা কি নারী ও শিশু নিয়ে যখন আমরা কথা বলছি, এটা কি কোনো ফেমিনিস্ট ইস্যু? আপনি দেখেন আপনারা কিন্তু গেস্ট হিসেবে এবং সঞ্চালক আমরা কিন্তু 4 জন আজকে নারী, কিন্তু এই জায়গাগুলো এটা কিন্তু কোনোভাবে ফেমিনিস্ট কোনো ইস্যু না, এটা একটা সোশ্যাল ইস্যু। সুতরাং এই সোশ্যাল ইস্যুকে আসলে যে আমাদের এই বিষয়গুলোতে যারা আমাদের পুরুষ কাউন্টার পার্ট আছে, সহযোদ্ধারা আছেন বা রাজনীতিবিদ আছে, তাদেরও আসলে এঙ্গেজ করা, যে এই জিনিসগুলো কেন হতো, এই জিনিসটা মেইন স্ট্রিম করা, যে এটা একটা সামাজিক সমস্যা। এবং দেখেন আব্দুল্লাহর যে ঘটনাটা ঘটলো একটা মাদ্রাসায়, সে অসংখ্যবার ধর্ষণের শিকার হয়েছে এবং পরবর্তীতে তাকে মেরে ফেলা হয়েছে। তো এই ধরনের ঘটনাগুলো আসলে এই জায়গাগুলো তো সামনে আসছে, আমরা জানতে পারছি, কিন্তু যেগুলো সামনে আসছে না, এই যে সোশ্যাল ট্যাবু, জেরিন আপা খানিকটা বলতে চেষ্টা করছিলেন যে একটা সোশ্যাল ট্যাবু আছে, যেটা আসলে সামাজিক ভাবে আমরা আমাদের নেতিবাচক ভাবে দেখা হবে কিনা, বা সামাজিক ভাবে আসলে আমাদের কিভাবে একঘরে করে রাখা হবে কিনা, আমার মেয়েটাকে বিয়ে দিতে পারবো কিনা, এই ধরনের কারণে কিন্তু এই অনেক ঘটনা বাংলাদেশে ঘটছে, ধর্ষণের ঘটনা, ডোমেস্টিক ভায়োলেন্সের ঘটনা ঘটছে, সেগুলো কিন্তু সামনে আসছে না। যেগুলো সামনে আসছে সেগুলোর যদি আসলে আমরা সেভাবে করে ডিল করতে না পারি, তাহলে আমার মনে হয় সেটা একটা ব্যর্থতার জায়গা হবে। তবে অবশ্যই রামিন স্যার এই ঘটনা, এই ধর্ষণ এবং এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ড, সেটির পক্ষে যখন সরকারের এরকম একটা বোল্ড স্টেটমেন্ট আমি দেখতে পাই, তখন সেটা আমাকে খানিকটা অবশ্যই আশ্বস্ত করে। তবে সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের স্বস্তি জায়গাটি আসে যখন সর্বোচ্চ পর্যায়ে থেকে বলা হয় যে এটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং 1 মাসের মধ্যে আসলে বিচারের বিষয়টি নিশ্চিত করা হবে। আলোচনা একটু স্বাভাবিকভাবে এই ঘটনার পাশাপাশি যেহেতু সারাদিন ভর আরও অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে ময়মনসিং গিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে 5 আগস্টে যাদের দেশের মানুষ বিতাড়িত করে দিয়েছিল, তারা এখন অরাজকতা তৈরি করার চেষ্টা করছে, তারা তলে তলে বিতাড়িত যারা করা হয়েছিল তাদের সাথে খাতির তৈরি করছে এবং একটি দল অরাজকতা সৃষ্টি করছে বলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই ধরনের আশঙ্কা করেছেন তিনি এক ধরনের। হেলেন জিরেন খান, কোন সে দল, কে হতে পারে? আমি এই জায়গায় যাওয়ার আগে আমি একটু মনিরের একটা কথা একটু রেসপন্স করতে চাই, সেটা হলো যে এটা কি ফেমিনিস্ট ইস্যু? না, এটা ফেমিনিস্ট ইস্যু না। এটা আমি মনে করি যে এটা আমাদের সব জায়গা থেকে এটা প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবে এটা তো মানে ট্রু, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না যে আমরা মেয়ে, আমাদের মেয়েদের যে আমরা যেভাবে ফিল করব পুরুষরা কিন্তু করবে না। হ্যাঁ, আমার মনে হয় এখন সময় এসেছে, আমরা নারীরা অনেক দূরে গিয়েছি, আমরা নারীরা অনেক কিছু করতে পারছি, আমরা নারীরা অনেক কিছু করতে পারবো। এই জায়গায়
কে বিএনপি, কে জামাত, কে এনসিপি, এইটা না। আমার মনে হয় যে এখন এই শিশুদেরকে, নারী শিশুদেরকে কিংবা শিশুদের, ছেলে শিশুদের বাঁচানোর জন্য এখন মনে হয় আমরা নারীরা সব একত্রিত হওয়া দরকার। এখন ওই মানে আমরা একটা তো থাকবেই, যার যার দল সেটা থাকবে না। আমার মনে হয় যে এই জায়গাটা এই নারী, ছোট্ট বাচ্চা শিশুদের কিংবা নারীদের এই ডোমেস্টিক ভায়োলেন্স, আমি বললাম সত্যি কথা, আমার কাছে এত বেশি এটা কমপ্লেন আসে, এসে কান্না করে। মানে অনেক ভালো ভালো পরিবারও কিন্তু তারা কিন্তু বলে না কেন, বললে হয়তো দেখা যাবে কি তার দুটো বাচ্চা আছে, এই যে যদি তারা আলাদা হয়ে যায় তাহলে ওই বাচ্চাগুলা কিন্তু সাফারিং এর মধ্যে পড়বে। এই জন্য কিন্তু অনেকে সহ্য করে যায় বাচ্চাদের সেভ করার জন্য। তো এই জায়গাও কিন্তু সুরক্ষা দেওয়ার এখন মনে হয় আমরা যারা মূল নেতৃত্বে আছি, আমাদের মনে হয় এখন সময় এসছে সবাই একত্রিত হয়ে, আর সময় নেই। মানে এত বেশি নারীরা সব জায়গায় নির্যাতিত হবে কেন, এত বেশি বাচ্চা শিশুরা কেন ধর্ষিত হবেই হবে। তো আমার মনে হয় যে এই জায়গায় আমরা আমাদের কাজ করা, আলাদা করে আমরা চিন্তা করতে পারি কিনা, এটা আমার এই দুইজন যে আলোচক হিসাবে এখানে এসছেন তারাও এই জায়গাটা আরো বেশি বেশি ভাববেন কিনা, ভাবা দরকার আমার মনে হয়। কারণ আমরাও তো এখন একটা মূল নেতৃত্বে আছি, আমাদের কাছ থেকেও কিন্তু জাতি আলাদা কিছু প্রত্যাশা করে। তো সেই আহ্বান রইল দুজনের কাছেই। আর ওই যে যেটা বলছেন যে এটা মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই কারণ তিনি, তার কাছে তো এখন সব ধরনের ইনস্ট্রুমেন্টস কিংবা সব ধরনের, যেহেতু তিনি সরকারের প্রধান, তার কাছে সব ইনফরমেশন আসছে। তিনি সেই জায়গা থেকেই হয়তো বা বলেছেন যে যারা অতীত দিনে আমরা তো দেখেছি, ধরেন 86-এ যেটা দেখেছি, যে 86-এ যখন আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করলাম এবং যখন 3 জোটের রূপরেখা হলো, সেখানে কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছিল যে এরশাদের অধীনে কেউ নির্বাচনে যাবে না। তারপর দেখা গেল যে লালদিঘির ময়দানে গিয়ে শেখ হাসিনা বলল যে আমরা যে যাবে সে জাতীয় বেঈমান হবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে শেখ হাসিনা তো গেলেন, সাথে জামাত ইসলামও গিয়েছে। এবার 96-এও তারা একত্রিত হয়ে এই করেছে, আন্দোলন সংগ্রাম করেছে। তো এই সব মিলিয়ে হয়তোবা তিনি আরো অন্য কোনো ইনফরমেশন হয়তোবা তার কাছে আছে, সেই কারণে তিনি এই বিষয়টাই করছেন। কারণ এখন যেটা দেখা যাচ্ছে যে ফ্যাসিস্টদের মানে বিভিন্ন জায়গায় কিন্তু তারা মাথাচাড়া দিয়ে উঠছে। এবং আপনি জানেন যে শেখ হাসিনা নিজেও কিছুদিন মানে এই যে এসে ভারতে বসে তিনি কিন্তু বেশ কিছু দিয়েছে, মানে পত্রিকার সাথে সাক্ষাৎকার দিয়েছে, আনন্দবাজার পত্রিকার সাথে সাক্ষাৎকার দিয়েছে। এবং শুভেন্দু যে হিসেব পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী হয়েছে, সে তো তার বিভিন্ন বক্তব্যে বলেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে নেবার ব্যাপারে সে সর্বত্র কি করবে। এবং আমরা দেখি যে পশ্চিমবঙ্গের মিডিয়া কিন্তু শেখ হাসিনা তো ডিসেম্বরে আসবে এবং শেখ হাসিনা ওরকম একটা স্টেটমেন্ট দিয়েছে। তাই এই সব মিলিয়ে দেশের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে যে ওই গ্রুপটা নানাভাবে করছে, মাথাচাড়া দিয়ে হচ্ছে। এই সব দিক থেকে চিন্তা করে তিনি হয়তো এই বক্তব্যটা দিয়েছেন। যে আমি মনে করি যে এটা হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের একটা বক্তব্য রেখেছেন, তার কাছে অথেন্টিক অনেক ধরনের হয়তো ইনফরমেশন আছে। এবং আমরাও কিন্তু বিভিন্ন প্রোগ্রামে গিয়ে কিংবা ধরেন আমরা প্রতিদিনের রাজনীতি থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই ধরনের এলিমেন্টস কিন্তু চারিদিক থেকে উকিঝুঁকি মারছে। তাই সেই ব্যাপারে তো আমাদের মানে যারা সরকারে আছে তাদের তো একটাই কাজ, যে জনগণের কাছে ধরেন নির্বাচনী ম্যানিফেস্টো যেটা দিয়েছে, জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করাই হলো আমাদের মূল লক্ষ্য। সেই জায়গায় আমরা যেখানে ব্যত্যয় দেখব, যেখানে ষড়যন্ত্রের মানে উকিঝুঁকি মারবে, সেখানে তো আমরা সেটার ব্যাপারে জনগণকে যেমন সচেতন করব, ঠিক নিজেদেরও ঠিক একইভাবে সেটার বিরুদ্ধে জনগণকে সচেতন করার জন্য আমরা মানে বক্তব্য বিবৃতি যেটা দরকার আছে এবং দলের পক্ষ থেকে যে কর্মসূচি দরকার সেটা তো আপনারা প্রতিশ্রুতির কথা বলছিলেন, কিন্তু বিরোধী দল থেকে সবসময় বলা হচ্ছে যে প্রতিশ্রুতির যে মূল জায়গাটি জুলাই সনদ এবং গণভোটের রায়, সেটি আপনারা বাস্তবায়নের ক্ষেত্রে নানা রকম কালক্ষেপণ করছেন। এবং সামনের বাজেটে যে অধিবেশন শুরু হতে যাচ্ছে সেখানেও এই বিষয়ে আসলে কোনো ধরনের অবস্থান আপনাদের থাকবে কিনা, এক ধরনের অনিশ্চয়তা, অবিশ্বাসের জায়গাটি দিনকে দিন প্রকট হচ্ছে। দেখেন, জুলাই সনদের ব্যাপারে যেটা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম যেই বিষয় কে কেন্দ্র করে সব দলগুলোকে একত্রিত করেছিল এবং দীর্ঘ 9 মাস যেটাকে নিয়ে, তা আমাদের কিন্তু প্রথম যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে জুলাই সনদ হবে
সেটা যেখানে সব দলগুলো ঐক্যমতে একত্রিত হবে সেটা নিয়েই জুলাই সনদ হবে, আর যেটাতে ঐক্যমতে আসতে পারবে না সেটা যার যার ম্যানিফেস্টোতে দেওয়া হবে। কিন্তু এইভাবে কিন্তু দীর্ঘ 9 মাস আলোচনা পর্যালোচনা, এবং এখানে তো প্রথম থেকে বিএনপিকে বিএনপি সংস্কার চায় না, জুলাই সনদ হোক সেটা চায় না, এই ধরনের কিন্তু একটা ব্লেম বিএনপির উপরে দেওয়া হচ্ছিল প্রথম থেকে। কিন্তু বিএনপি শত ব্লেম নিয়েও কিন্তু নোট অফ ডিসেন্ট বলেন এগুলো কিন্তু দিয়েই তারপর দেখা গেল জুলাই সনদটি হলো এবং সেটা স্বাক্ষরিত হলো পার্লামেন্টের সামনে। কিন্তু যখন দেখা গেল যে সেটা আমাদের তো প্রত্যাশা ছিল সেটাই গণভোটে দেবে এবং সবগুলা 30টা দলেরই প্রত্যাশা ছিল, কিন্তু দেখা গেল সেটা বিএনপির সাথে কিংবা ওই 30 দলের সাথে বিশ্বাসঘাতকতা করে দেখা গেল যে গণভোটে যেটা দেওয়া হলো 4টি প্রশ্নকে সামনে রেখে, তো সেটা কিন্তু বিএনপির প্রত্যাশা ছিল না। বিএনপি কিন্তু তার যেটা ছিল সেটা কিন্তু বিএনপির ম্যানিফেস্টোতে আমরা দিয়েছি, এবং সেই ম্যানিফেস্টোকে ধারণ করেই জনগণ তো বিএনপিকে 2/3 মেজরিটির চাইতে বেশি আসন দিয়ে বেসরকারে পাঠিয়েছে। তো এখন বিএনপির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেন কিংবা ওই সময় সংস্কারের যে প্রধান ছিলেন, সংস্কার ওই কমিটির বিএনপির পক্ষ থেকে যিনি প্রধান ছিলেন আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি তো এই দুজন তো কিংবা বিএনপির মহাসচিব বলেন অন্যান্য যারা আছে এবং আমাদের পক্ষ থেকে আমরা যেটা বলি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তা আমরা সেই জায়গায় বারবারই একটা আস্থাহীনতার দেখুন এই জায়গাটায় এক মিনিট বিশেষ করি এই জায়গাটায় আমি সবচেয়ে মানে ব্লেম দিব কিংবা আমি বলবো এইটা হলো অন্তর্বর্তীকালীন সরকারটি। দেখেন অন্তর্বর্তীকালীন সরকারটি আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে রেখে গেছেন যে এটা নিয়ে এখন আমরা ঐক্যমতে আসতে পারছি না, একজন আর একজনের উপরে ব্লেম করছি। এইটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই জাতি প্রত্যাশা করেছিল না অন্তর্বর্তীকালীন সরকার। এটাই আমার বক্তব্য। মমতাজ আপনার কাছে এই যে অনাস্থার জায়গাটি, অবিশ্বাসের জায়গাটি সরকারি দলের উপরে বারবারই আসলে দেখি আমরা তাদের পক্ষ থেকে এবং এনসিপির পক্ষ থেকেও আসে যে নানা ধরনের কর্মকাণ্ড করছে সরকার, দেশের নানা রকম উন্নয়ন প্রকল্প যাচ্ছে, কিন্তু যেই মূল বিষয়টি ছিল জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায়কে হচ্ছে বাস্তবায়নে নিয়ে আসা, সেই জায়গায় হচ্ছে আপনাদের পক্ষ থেকে যে অভিযোগগুলো বারবারই আপনারা করছেন যে সরকার একেবারেই সেখানে খুব একটা গুরুত্ব দিয়ে কাজ করছে না বা পুরো পরিষ্কার অবস্থান দিচ্ছে না, সেখান থেকে আপনার কাছে কি মনে হয় যে আস্থার জায়গাটি সামনের দিনে আরও প্রকট হবে? জি, আমি একটু এর আগে একটা বিষয় একটু কথা বলতে চাই। আপনি প্রাইম মিনিস্টারের একটি স্পিচের ব্যাপারে জিজ্ঞেস করছিলেন। এখানে ইস্যু হচ্ছে এই একটা সময়ে যখন পুরোটা জাতির ঐক্য দরকার, সেখানে আমি বিভক্তি এবং সন্দেহ ঢুকিয়ে দিব কিনা, এটা প্রাইম মিনিস্টারের জায়গা থেকে কতখানি শোভন, এটা আমাদের একটু চিন্তা করা দরকার। দেখেন, পতিত স্বৈরাচারের এখানে ভূমিকা থাকতে পারে, আমরা সেটাকে অ্যাড্রেস করতে পারি, কিন্তু যারা এই দীর্ঘ 17 বছর এমনকি এর আগের সময়টাতেও একই সাথে আন্দোলন করেছে, তাদের প্রতি অবিশ্বাসের মানেই হচ্ছে আসলে নিজের অবস্থানটাকে সেই কি করে ফেলা। এই রিস্কের জায়গায় যাওয়া যাবে না। আমি অনুরোধ করব যে তার মতন দায়িত্বশীল জায়গা থেকে আসলে এই যে সন্দেহজনক কিংবা পরিষ্কার না করে কথা বলা, এই জায়গাগুলো আসলে আমাদের মধ্যে ঝামেলা তৈরি করবে এবং এই মুহূর্তে সেটা কাম্য নয়, অন্তত এই ইস্যুতে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আমরা কেন এত জুলাই সনদ করি? আমরা কেন হাম নিয়ে এই রকম কথা বলি না? আমরা কেন শুধু রামিসাকে নিয়ে কথা বলছি না? আমরা কেন জুলাই সনদের কথা বলি? আপনি গুম অধ্যাদেশ বাতিল করা থেকে শুরু করে, দুদকের স্ট্রাকচার থেকে শুরু করে, দুদক কিন্তু এখন নাই দেশে, সুতরাং এখন যত প্রজেক্ট হচ্ছে, বাজেট চলে আসছে, একনেকগুলো হচ্ছে, এখানে ধরার কেউ নাই। এগুলোকে যদি একেবারেই বাদ দেন, আমি যদি শিশু রামিসার হত্যাটাকেই আমি যদি আপনাকে বলি, এখানে সমস্যাটা কি? জুলাই সনদের এখানে কি করার আছে? বাংলাদেশের বিচার ব্যবস্থার একটা মজার সিস্টেম আছে, সেটা হচ্ছে যে যখন একটা ফৌজদারি অপরাধ হয় সেটার ব্যাপারে একজন, যেমন রামিসার বাবা যদি এখন মামলা করতে যান, তিনি কিন্তু নিজে থেকে কোনো উকিল দেবেন না, তিনি একজন সরকারি উকিলের, তাকে একজন সরকারি উকিল দেওয়া হবে। সিস্টেমটা কেন করা হয়েছে? যেন যে কোনো মানুষ যে কোনো সময়ে মামলা করার জন্য একজন উকিল পায়। সমস্যাটা এখানে। এই উকিল নিয়োগ হচ্ছে, এই যে একটা সরকারি উকিল, এই পুরোটা নিয়োগ হচ্ছে সরকারিভাবে এবং সরকারি দল তাদের আনুকূল্য পেয়েই এখানে নিয়োগটা হয় এবং খুবই সম্ভব, এবং এটা এতদিন ধরে হয়ে আসছে যে এদেরকে স্পয়েল করা সবচাইতে সহজ। এমনকি রামিসার বাবা যদি এখন একজন প্রাইভেট উকিলও নিয়োগ করেন, তাকে কাজ করতে হবে কার আন্ডারে?
সরকারি উকিলের আন্ডারে, যিনি আসলে যার সমূহ সম্ভাবনা থাকে তিনি বিপক্ষ দলের পক্ষ থেকেও, বিপক্ষ যে বিবাদী পক্ষের কাছ থেকেও পয়সা নিয়ে তিনি এখানে অন্যথা করতে পারেন, তার যেটা ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানোর কথা অথবা তার ক্লায়েন্টের স্বার্থ দেখার কথা, এটার অন্যথা করতে পারেন। জুলাই সনদ এখানে কি বলেছিল যে বিচার বিভাগকে আলাদা করতে হবে। এটা কিন্তু নতুন ইস্যু না, এটা মাজদার হোসেন মামলা সেই বহু বছর আগের ঘটনা। কিন্তু এইটাকে কি করা হলো, ইন্টারিম গভর্নমেন্ট একটা উদ্যোগ নিয়েছে, একটা সচিবালয় করেছে বর্তমান সরকার, সেই সচিবালয়টা বাদ করে আমাদের এই পুরোটা স্বপ্নকে বাতিল করে দিল। তার মানে এখন বিচার ব্যবস্থার নিয়োগগুলো হবে সরকারের মাধ্যমে। আমরা কিভাবে আশা করব যে এখানে বিচার ব্যবস্থায় আমরা সুষ্ঠু বিচার পাবো? রাজনৈতিক মামলা তো অনেক পরের কথা, রাজনৈতিক মামলাতে তো হবেই। এই যে এই ধরনের ফৌজদারি মামলাগুলো, সেগুলোতে আমরা কিভাবে ন্যায় বিচার পাবো? কোনো সম্ভাবনা নাই, জানেন। এই যে আমরা এতদিন ধরে যে বিচারগুলোর কথা বলছি যে আমরা বিচারহীনতার সংস্কৃতি, সেটাকে দূর করার জন্য জুলাই সনদ যে রেকমেন্ডেশন দিয়েছে, এরকম প্রতিটা জায়গায় গলা টিপে মানুষের ইচ্ছেগুলোকে হত্যা করা হয়েছে। আপনাকে একটা কথা একটু বলি, বিএনপিকে যারা ভোট দিয়েছে তার চাইতে অন্তত 20% মানুষ, বেশি মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। এটার একটা ট্রান্সলেশন আছে। তার মানে হচ্ছে এমন কিছু মানুষ হ্যাঁ ভোট দিয়েছেন যারা বিএনপিতে আস্থা রাখছেন না। তারা কি দেশের মানুষ না? তাদের এই মতামতটাকে আমরা ট্রান্সলেট করব কিভাবে? আমাদেরকে বুঝতে হবে যে এই যে আমি বলছি বারবার একটা কথা যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবো, কিন্তু আমি এই নিয়ে 4-5টা স্টেপ আপনাকে বলতে পারবো। গুম অধ্যাদেশকে বাতিল করে যেটা রেকমেন্ড করা হয়েছে, এটা করার চাইতে আইন না থাকা ভালো। দুদকের যে স্ট্রাকচার প্রস্তাব করা হয়েছে, এটা দেখলে যে একটা বাচ্চাও হাসবে। অথচ এর আগে জুলাই সনদের রেকমেন্ডেশন ছিল যে এখানে সরকারি দল বিরোধী দল দুই পক্ষের অংশগ্রহণ থাকবে, তাহলে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে। এইভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 4টি স্ট্রাকচারকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আর আমি মুখে বলছি যে আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমি তো আমার জায়গা থেকে মিলাতে পারি না। এবং আমি যখন রামিসার হত্যাকাণ্ডটার দিকে তাকাই, আমি জানি এটার বিচার হবে না। আস্থাহীনতার জায়গাটা আসলে আবারও সামনে প্রকট হয়ে যাচ্ছে। একই সাথে আপনাদের যে সেক্রেটারি জেনারেল তিনি বলছেন যে 2 মাসের মধ্যেই সরকার হচ্ছে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। কেন আসলে মনে হচ্ছে জনবিচ্ছিন্ন হয়ে গেছে সরকার, সেটি যদি আপনার কাছ থেকে একটু আমরা শুনি। মনিরা সাবিনা, আপনার কাছে একটু আসতেই চাই। অনেকক্ষণ আপনার কাছ থেকে আসলে আমরা কথা নেওয়া হচ্ছিল না। সেটি হচ্ছে সরকারের 3 মাস পেরিয়ে গেছে, আমরা নানা ধরনের উন্নয়নমূলক কাজ দেখছি। জুলাই সনদের বিষয়টার পাশাপাশি এর মধ্যে জামাত ইসলামের জেনারেল সেক্রেটারি তিনি তো বলেছিলেন যে বিচ্ছিন্ন হয়ে গেছে সরকার জনগণের কাছ থেকে। এই ধরনের বক্তব্য বিচ্ছিন্ন না হলেও আপনারা নানা ধরনের বলেছেন যে সরকারের আসলে যেই গুরুত্বপূর্ণ কাজগুলো করবার কথা, রাষ্ট্র সংস্কারের জায়গাগুলো এবং একই সাথে জুলাই সনদের বিষয়গুলো, সেগুলো গুরুত্ব না দিয়ে নানা ধরনের কার্ড সরকার আসলে বিতরণ করে যাচ্ছে। সেই জায়গায় আপনার কাছে কি মনে হয়, আসলে কি সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, নাকি যখন সরকার পরিচালিত হয় তখন তো আসলে দেশের নানা ধরনের উন্নয়নমূলক কাজও তাকে একই সাথে করতে হয়? আচ্ছা, এখানে আমি একটু এই প্রশ্নে আসার আগে আমি আরেকটু আগে গিয়ে কয়েকটা বিষয় একটু অ্যাড্রেস করতে চাই অল্প করে। সেটা হচ্ছে যে যখন আজকে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি যখন বলছেন যে আন্দোলনের যারা আসলে বিভিন্ন শক্তি, মানে তারা এই ধরনের একটা আঘাত করছেন বা এই ধরনের ব্লেম যখন উনি দেন, আমার একটা প্রশ্ন খুব মনে আসে। সেটা হচ্ছে যে বিএনপি কি এর মধ্যে নাই? বিএনপি তো নিশ্চয়ই আন্দোলনেরই একটা ফ্যাসিবাদী আন্দোলনের দীর্ঘদিন একটা শক্তি, সুতরাং এটার মধ্যে আসলে বিএনপি আছে কিনা এটা একটা আমার বড় প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে আমি তো আসলে আপনাদের এখানে জুলাই সনদ গণভোট নিয়ে অনেক কথা বলেছি। এক লাইনে যদি বলতে চাই যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব, এটা কিন্তু আসলে কমিটমেন্টের জায়গা না। কমিটমেন্টের জায়গা কিন্তু অন্যটা। এটা বিএনপি বুঝে করুক না বুঝে করুক, এই একটা চালাকি তারা করে যে গণভোটের যে 4টা, মানে আমরা ধরেন অনেকগুলো বিষয় নিয়ে আমরা ধরেন এই 4 জন একসাথে আলাপ আলোচনা করার পরে আমাদের ধরেন কোনো বিষয়ে আমার দ্বিমত আছে, কোনো বিষয়ে মার্দি আপার দ্বিমত আছে, কোনো বিষয়ে আপনার দ্বিমত আছে, কোনো বিষয়ে জেরিন আপার দ্বিমত আছে। কিন্তু আমাদের যে ধরেন যিনি ধরেন একজন মডারেটর, তিনি বললেন যে আপনাদের 4 জনের মধ্যে তো অনেক দ্বিমত আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য আমরা তাইলে একটা 4টা বিষয়ে আমরা মানে আপনাদের সবারই বিভিন্ন বিষয়ে দ্বিমত আছে, কিন্তু 4টা বিষয়ে আমরা একটু একমত হওয়ার জন্য সাধারণ মানুষের কাছে জায়গা, কারণ কোনো না কোনো দলের দ্বিমত আছে।
ওই 4টার মধ্যে মানে 4 নাম্বারটা নিয়ে সবসময় কথা হয়। এই 4টা প্রশ্নের 4 নাম্বারে আছে যে জুলাই সনদে আসলে যারা আসলে যে ইশতেহার দিচ্ছে সেই ইশতেহারের মতো করে বাকিগুলো পালন করা হবে যে সরকার আসবে। এখন বাকি 3টার কি খোঁজ, বাকি 3টার খোঁজ খবর কেউ বলে না। সুতরাং বিএনপি শুরুই করে 4 নাম্বার থেকে। এটা হচ্ছে একটা মজার ব্যাপার। তো এখানে হচ্ছে প্রথম জিনিসটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এটা বহুদিন ধরে বিএনপি চেয়েছে, কিন্তু বিএনপি আজকে এসে সেটা নিয়ে সেটার ফরমেশনেও তাদের একটা আপত্তি আছে। তারপর ধরেন বাংলাদেশের এক কক্ষ বিশিষ্ট আইনসভা, সেটা দ্বিকক্ষ বিশিষ্ট এখন আমরা করতে চেয়েছি। আমরা গণভোটের মাধ্যমে 70% মানুষ এটার ব্যাপারে বলেছে যে হ্যাঁ ঠিক আছে, দ্বিকক্ষ বিশিষ্ট করো, আমাদের কোনো সমস্যা নেই। তাইলে এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এটা করতে গেলে কি সমস্যা, মানে এইখানে যেটা উচ্চ কক্ষ হবে সেটা 100 জন থাকবে এবং সেটা হচ্ছে ভোটের অনুপাতে হবে, কিন্তু বিএনপি এটাতে রাজি না। বিএনপি চায় আসনের অনুপাতে হোক। তারপরে ধরেন প্রাতিষ্ঠানিক দলীয়করণ, সেটাতে যে বিএনপি রাজি না এটা তো আমরা বুঝতেই পারি, কারণ একেবারে যদি বলি বাংলাদেশ ব্যাংক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যতগুলো নিয়োগ হয়েছে এই সময়ে, মানে মোটামুটি সবগুলোই দলীয়করণ, সফলভাবে দলীয়করণ করতে সক্ষম হয়েছে। এবং মিডিয়াগুলো তো আসলে তার বাইরে না, যদিও আমি জানি না আপনাদের মিডিয়ার কি অবস্থা, আর এটা না বললাম। এখন বিষয়টা হচ্ছে যে এই যে দলীয়করণ, এই দলীয়করণের বিরুদ্ধে কিন্তু মানুষ মত দিয়েছে না, প্রাতিষ্ঠানিক দলীয়করণ তারা আর চায় না। কারণ বাংলাদেশের মানুষ কি আসলে দুই দিন পর পর রাস্তায় নামবে না তো। এবং বাংলাদেশের মানুষ এটাও চায় না। দেখেন অন্যান্য দেশে কিন্তু গণ অভ্যুত্থান হয়, অন্যান্য দেশে এরকম আন্দোলন হয়, কিন্তু আপনি কখনো দেখছেন যে একেবারে বায়তুল মোকাররমের খতিব থেকে শুরু করে সবার পালাইতে হয়? নিশ্চয়ই না। তো আমরা একটা সিস্টেম দাঁড় করাতে চাই যে সরকারও যদি কখনো ফেল করে তাতে যাতে এই প্রতিষ্ঠানগুলো সচল থাকে, এটা বাংলাদেশের মানুষ চায়। এবং বাংলাদেশের মানুষ আসলে ওই বিএনপি যেরকম বলে যে 51% মানুষ আসলে ভোট দিয়েছে এবং 70% মানুষ হচ্ছে আপা একভাবে বললেন, মার্দি আপা, আমি একটু আরেকভাবে বলি, সেটা হচ্ছে এই 51% মানুষের মধ্যে এই হ্যাঁ ভোটের পক্ষে এমন অনেক মানুষ আছে যারা বিশ্বাস করেছিল যে বিএনপির যে প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপিও তো হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে, প্রচারণা করেছে, এবং একেবারে খোদ প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই। সেখানে আমি বলবো 51% মানুষের সাথেও বিএনপি প্রতারণা করছে, যারা তাদের নির্বাচিত করেছে। কারণ তারাও তো ভেবেছিল যে হ্যাঁ বিএনপি তো হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করেছে, কারণ তারাও হয়তো চেয়েছে যে এই জিনিসগুলো হচ্ছে বিএনপি আসলে বাস্তবায়ন করবে। বিএনপি কিন্তু তার 51% যে মানুষ তাকে ভোট দিয়েছে এটা ভেবে যে তারা সংস্কার বাস্তবায়ন করবে, সেটাতেও কিন্তু আসলে তাদের সাথে এক ধরনের প্রতারণা করা হলো। এবং আমার দুঃখের জায়গায় এটা, আমার সবসময় মনে হয় যে একজন রাজনীতিবিদ হিসেবে, একটা রাজনৈতিক দল হিসেবে তাদের ইশতেহারের প্রতি তাদের এক ধরনের কমিটমেন্ট থাকা উচিত। তাদের এই যে 31 দফা সংস্কার প্রস্তাব, সেগুলোর ব্যাপারে আসলে এক ধরনের মানে রিজিডনেস থাকা উচিত যে আমরা এটা বাস্তবায়ন করব। কিন্তু আমার মনে হয় যে বিএনপি তার নিজের ইশতেহার এবং এই 31 দফা সংস্কার প্রস্তাব এই সবকিছুর সাথে বিট্রে করছে, কারণ কোনো কিছুই তারা মানছে না। এই যে আপা বলেন যে আপনারা কোনো কিছুই মানছেন না, নিজেদের দেয়া ইশতেহারও আপনারা মানছেন না এবং জনগণের সাথে প্রতারণা করেছেন। এবং যে প্রশ্নটি প্রথম থেকে তিনি মানে আলোচনাটা শুরু করেছিলেন, এই যে প্রধানমন্ত্রী বলেছেন যে কেউ অরাজকতা তৈরি করছে, সেখানে কি বিএনপি নেই বলে হচ্ছে বিরোধী পক্ষ থেকে এক ধরনের বক্তব্য। ওরা দুইজন একই ভাষায় কথা বলেছে, দুইজনের বক্তব্য অনেক সময় হচ্ছে। আমাকে একটু সময় দেবেন, আমি একটা করে বলি। প্রথম করে বিএনপির ইতিহাসে কোনো প্রতারণা নাই। প্রতারণা শব্দ বলতে বিএনপির সাথে কোনো পরিচয় নাই। বিএনপি কোনো দিন প্রতারণার রাজনীতি করে নাই, সবসময় স্বচ্ছ রাজনীতি করেছে। কোনোদিন কেউ বলতে পারবে না যে বিএনপি আওয়ামী লীগের সাথে আতাত করেছে, বিএনপি জাতীয় পার্টির সাথে আতাত করেছে, আতাত করে নির্বাচনে গেছে। এটা বিএনপি কোনোদিন করে না। বিএনপি দিনের আলোর মতো স্পষ্ট রাজনীতি করে। সেটা দেশের স্বার্থের জন্য কখনো কখনো আপনি দেখেছেন যে বাইরের শক্তিশালী দেশের কিন্তু বিরাট ভাজন হয়েছে, কিন্তু সত্যের পথে, ন্যায়ের পথে এবং দেশের স্বার্থে যা করণীয় সেটা কিন্তু করেছে। এবং সেই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেল খাটতে হয়েছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকেও পর্যন্ত টর্চারের শিকার হতে হয়েছে। এবং তিনি দীর্ঘ বছর দেশেও থাকতে পারে নাই, কারণ সুচিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হয়েছে এবং সেই দেশে তাকে আর ফিরতে দেয় নেই। নাম্বার 1। নাম্বার 2 হলো যে এই যে মার্জিয়াপা যেটা বললেন, আপনি কয়েকবার বলেছেন যে জামাত ইসলামের সেক্রেটারি যেটা বলেছে, একটা সরকার মাত্র 3 মাস হলো, আপনার ধরেন একটা সরকার পুরা যদি তার সরকারটা সাজাতেও মিনিমাম আপনার 6 থেকে 1 বছর লেগে যায়। তা আপনি কি
কোন মেজারমেন্টে বললেন, কোন ইসে বললেন যে বিএনপি আনপপুলার হয়েছে? বিএনপি তো জনগণের ম্যান্ডেট নিয়ে, আর যদি আনপপুলার আপনার প্রমাণ করতে হয় তাহলে আপনাকে আর একটা নির্বাচনের মধ্যে দিয়ে, যদি গণতন্ত্রে বিশ্বাসী হয়, কারণ বিএনপি তো জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসছে। বিএনপি তো আর জোর করে সেই পালিয়ে যাওয়া যাদের ফ্যাসিস্টদের মতো, তারা তো এমন না যে 14 সাল 18 সাল কিংবা 8 সাল কিংবা 24 সালের নির্বাচনের মতো কোনো নির্বাচন করে এসছে। এটা তো একটা ভোট নিয়ে বিএনপি ক্ষমতায় এসছে। কাজে বিএনপিকে যদি আনপপুলার বলতে হয় তাহলে আর একটা নির্বাচনের ভিতর দিয়ে আপনাকে সেটা প্রমাণ করতে হবে বিএনপি আনপপুলার হয়েছে। আর 3 মাসের তো একটা প্রশ্নই আসে না। দেখে এই যে অনেকের, আমার যে কালি এখনো শুকানে, কিন্তু বিএনপির যে ম্যানিফেস্টো আছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ফেল কার্ড, তারপরে যে বিভিন্ন ধর্মীয় যে এসেরা আছে, মানে ধর্মীয় প্রধানরা আছে তাদেরকে, তারপরে নারীদের জন্য বিভিন্ন, আপনি জানেন যে আলাদা বাসের ব্যবস্থা করা হচ্ছে, নারীদের সুরক্ষার জন্য যে কাজগুলো সেটা করা হচ্ছে, খাল খননের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এত অল্প সময়ের মধ্যে বিএনপি কিন্তু এই কাজগুলা শুরু করে দিয়েছে। এটা তো মানুষ অনেকটা। আর সবচেয়ে হলো যে আপনি প্রথম থেকেই তো মাননীয় প্রধানমন্ত্রী একটা মানে এক্সাম্পল সৃষ্টি করেছেন। প্রথম দিকে কি করলেন, তিনি বললেন যে কোনো মানে পার্লামেন্ট মেম্বাররা কোনো গাড়ি নেবে না এবং কোনো প্লটও নেবে না। কিন্তু আমরা দেখলাম যে এনসিপির পক্ষ থেকে প্রথমে বলেছিল নির্বাচনের আগে যে তারা কোনো গাড়ি চায় না, প্লট চায় না। আবার এনসিপির কিন্তু একজন নেতা হাসনাত আবদুল্লাহ, সে পার্লামেন্টে বলছে যে আমাদের গাড়ি, আবার সেটা কিন্তু জামাত ইসলাম সমর্থনও করেছে। তো কারা মানে এই করে, কি বলবো, বিশ্বাসঘাতকতার কাজ করে। আর বিএনপি কোনোদিন এই বিশ্বাসঘাতকতা, এটা কিন্তু জামাত ইসলাম করেছে। আমি যেটা বলেছিলাম 2086-এ যেটা করেছে, কিংবা আপনার 96-এ যেটা করেছে, এবং 88-ও করেছে। তারা কিন্তু ইসের সাথে কি জানো, জাতীয় পার্টির সাথে নির্বাচনে চলে গিয়েছিল। সেই কারণে আমরা কিন্তু এটা বলি। আবার 2014 সালের পরে কিন্তু আমরা জামাত ইসলামের কোনো অ্যাক্টিভিটিস দেখি নাই। তাদের কিন্তু ওই ধরনের কোনো কর্মসূচি আমরা দেখি নাই, এবং সেই কারণে আমরা কখনো জামাতের কাছ থেকে ভিন্ন সুরও কিন্তু আমরা পেয়েছি। কিন্তু যাই হোক, ওই প্রসঙ্গটা আমি আনতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের প্রমাণ হলো জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল যদি এই ধরনের বক্তব্য দেয়, একটা 2/3 মেজরিটি জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে, এই দলটি 6 মাসও হলো না, 3 মাসের মধ্যে তাকে আনপপুলার করতে চায়, আনপপুলার হিসাবে তারা চিহ্নিত করতে চায়, তাহলে প্রধানমন্ত্রীর কাছ থেকে এই ধরনের একটা বক্তব্য আসবে, এটাই তো স্বাভাবিক। সেই কারণে প্রধানমন্ত্রীর কাছে আমার মনে হয় অনেক ইনফরমেশন আছে, তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন। আর যেটা বলা হয়েছে যে দেখেন, দলীয়করণের কথা বলেছে, দেখেন পৃথিবীর যত অনেক উন্নত দেশ আছে, অনেক গণতান্ত্রিক দেশ আছে, ফর এক্সাম্পল আমি ধরেন যে আমি আমেরিকার কথাই বলি। আমেরিকা কি হয়, ধরেন রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দুইটা দল, তো এই 4 বছরের জন্য একজন নির্বাচিত হলে আর একজন দেখা যায় অন্য দল আবার 4 বছরের জন্য, কিংবা একটা দল 2বার করে হয়, 2বারের বেশি নর্মালি হয় না। দেখা যায় যে যেই দলটা মানে বিরোধী দল হয়ে যায়, সরকারে যারা যায় তারা কিন্তু টোটাল একদম মানে তাদের যে আছে, মানে দলীয় যে আছে, পুরাটা দিয়ে তার প্রশাসন সাজায়। এইটাতে কিন্তু আমি কোনো অপরাধ দেখি না। আমেরিকা কি গণতান্ত্রিক দেশ হিসাবে পৃথিবীর কাছে মানে কোনো জায়গায় কি ছোট হয়ে আছে? বড় যে আমেরিকার ইনস্টিটিউশনগুলো বলতে পারেন যে এত শক্তিশালী ইস্যুর উপরে মজবুত হয়ে দাঁড়িয়ে আছে, যে কারণে এইটাই তাদের এই দলীয়করণটা, এটা কেউ খারাপভাবে দেখে না। এখন ধরলাম বিএনপি দলীয়করণ করছে, অন্যায়টা কি করেছে? আপনারা দেখবেন এই দলীয়করণের ভিতরে কোনো অযোগ্য, কোনো স্বজনপ্রীতি কিংবা কেউ কোনো দুর্নীতি করলে সেটা আপনারা চিহ্নিত করে আপনারা বলতে পারেন যে অযোগ্য লোকজনদের স্বজনপ্রীতি করে অযোগ্য লোকজনদের দিয়েছে, সেই জায়গায় আপনারা আওয়াজ তুলতে পারেন। কিন্তু আপনারা দলীয়করণ কেন করা হলো, কি করা হলো, এগুলো নিয়ে প্রশ্ন তোলার আমার মনে হয় এখনো সময় আসে নাই। যদি সময় আপনারা তুলতেই চান, তাহলে তাদের মানে বিপক্ষে আপনারা যৌক্তিক কোনো এক্সাম্পল নিয়ে আসেন, যেটা আমি মনে করি যে। আর বিচার বিভাগের কথা বলেছেন, বিচার বিভাগে যে আপনি ধরেন আলাদা বিচার বিভাগ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, এটা তো আমাদের মাননীয় আইনমন্ত্রী, তিনি কিন্তু লাস্ট আপনি জানেন পার্লামেন্টের যে বিগত যে অধিবেশনটা গেল, সেই অধিবেশনে কিন্তু তিনি একটা কমিটি আহ্বান করেছেন যে বিশেষ করে আলাদা বিচার বিভাগে
বিভাগের স্বাধীনতা এবং আলাদা বিচার বিভাগের যে সচিবালয় এটা করার জন্য এবং গুম কমিশন করবার জন্য তিনি কিন্তু মানে এটা আলোচনা পর্যালোচনা এবং আরো ব্যাপকভাবে করার দরকার আছে, সেই জন্য কমিটি আহ্বান করেছে। সেখানে বিএনপির 7 জন থাকবে, বিরোধী দলের 5 জন থাকবে এবং অন্যান্য দল আছে তাদের আবার মানে 3 জন না 4 জন এইরকম করে 12 জনের একটা কমিটি করে। কিন্তু দেখেন আমাদের বিরোধী দলের পক্ষ থেকে সেটা কিন্তু দেওয়া হয়নি। ওনারা জুলাই সনদ করে কেন দেওয়া হলো না? না একটু প্লিজ এটা একটু শেষ করি আমি। ওনারা জুলাই সনদ কিংবা গণভোট করে কিন্তু পুরাই করবে, কিন্তু গণভোটে আছে সরাসরি নারী আসনে 5% কিন্তু নমিনেশন দেওয়ার কথা ছিল। জামাতে ইসলাম কিন্তু একজনও দেয় নাই, সেটা নিয়ে কিন্তু মনিরা শারমিরা কোনো কথা বলে না, সেটা নিয়ে মার্জিয়া পাড়া কোনো কথা বলে না। লাস্ট যেটা বলতে চাই সেটা হলো যে দেখেন গণভোটে কিন্তু এটা আছে ডেপুটি স্পিকার হিসাবে কিন্তু কি জানে বিরোধী দল থেকে দেওয়ার কথা, সেটাও কিন্তু তারা দেয় নাই। তাই নিশ্চয়ই প্রশ্নের উত্তর আমরা পাবো। জায়গায় আপনার কাছে অনেক প্রশ্ন এর মধ্যে কিন্তু তুলেছেন আমাদের হেরেন জিরেন খান। কেন আপনারা বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন যে কমিটিগুলোতে থাকবার কথা ছিল সদস্যদের সেখানে আপনারা নাম দেননি বা থাকছেন না? একসাথে ডেপুটি স্পিকারের কথাটাও আপনাদের বলা হয়েছিল, সেখানেও আপনারা খুব একটা এখন পর্যন্ত আসলে কোনো অবস্থানে যাচ্ছেন না। আচ্ছা, আপনাকে এখানে একটা কথা একটু জানাই। সরকার গঠনের পরে 3 মাস শেষ, আমরা 4র্থ মাসে পদার্পণ করেছি এবং মোস্ট ইম্পর্টেন্টলি বাজেট অধিবেশন সামনে। বাংলাদেশে এ পর্যন্ত কিন্তু আর কোনো সরকার এই যে স্ট্যান্ডিং কমিটিগুলো, বিভিন্ন মন্ত্রণালয়ের যে স্ট্যান্ডিং কমিটি, এগুলো করতে এত সময় নেয় নাই। এই ইম্পর্টেন্ট কাজগুলো হচ্ছে না। এবং আরেকটা সাংবিধানিক বাধ্যবাধকতা সরকারের আছে, সেটা হচ্ছে যে বাজেটের একটা রূপরেখা দেওয়ার কথা। হ্যাঁ, এবং দুঃখজনক হলেও আমরা এখনও এটা হাতে পাই নাই। সুতরাং আমাদের কাছে কিন্তু বাজেট নিয়ে প্রশ্ন করার জন্য বা বাজেট অ্যানালিসিসের জন্য সময় খুব কম। দরকার হচ্ছে এই কমিটিগুলো তৈরি হয়ে যাওয়া। এবার আপনাকে বলি, জুলাই সনদ আমাদের যেটা সাইকোলজি বা আমাদের যেটা বলার, জুলাই সনদ একটা প্যাকেজ এবং এটাকে আমরা পুরোটার বাস্তবায়ন চাই। ঠিক আছে, নোট অফ ডিসেন্টগুলো বাদ দিয়ে যদি বিএনপি করতে চায় তাহলেও করুক, কিন্তু বিএনপির তো কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট ছিল না, সেগুলোও তো বাতিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এখানে পুরোটা বাস্তবায়ন না করে দেখেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী খুবই সংবিধানের ভক্ত, কিন্তু বর্তমান সংবিধানে কিন্তু ডেপুটি স্পিকার বিরোধী দলকে দেওয়ার নিয়ম নাই। এটা কোত্থেকে আসলো? না, এটা জুলাই সনদ। হ্যাঁ, এটা জুলাই সনদ থেকে আসছে। তো আমি জুলাই সনদ থেকে কি চেরি পিক করবো যে যেটা আমার পছন্দ, যেটা আমি একটু টোপ ফেলতে পারবো, আমি সেটা নিব আর বাকিটা নিব না, বাকিটাকে আমি অস্বীকার করে যাব? আমাদের কথা হচ্ছে যে ইদার ইয়েস অর নো। এই জন্য আমরা বলেছি যে এই ধরনের বিশেষ কোনো কমিটির কথা তো আগে ছিল না। আপনি দেখেন যে প্রতারণার কথাটা এখন আমরা শুনছি, সেই প্রতারণার কথা কিন্তু আমরা নির্বাচনের আগে শুনি নাই। জুলাই সনদে যখন বর্তমান প্রধানমন্ত্রী, যিনি তখন বিএনপির চেয়ারপারসন, তিনি যখন ভোট চাইলেন তখন কিন্তু এই প্রতারণার কথা আমরা শুনি নাই, সেটা আমরা এখন এসে শুনছি। তাহলে তারা আগে এই কথাটা মানুষকে বলেন নাই কেন? তাহলে এই যে একটা ধোঁয়াশা, এবং এটা আসলে এখন লুকানো কিছু না। আপনি জানেন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়েই বলেছেন যে আমরা এগুলাতে না করলে নির্বাচনটা দিত না। যে ক্ষমতায় যাওয়াটা এত জরুরি ছিল যে জনগণের সামনে নিজেদের পজিশনের ব্যাপারে তারা সত্যি কথাটা বলেন নাই। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি অনেকগুলো কথা বলেছেন, আপা অনেকগুলো প্রশ্ন করেছেন। দলীয়করণের মাধ্যমে অযোগ্য লোক নিয়োগ হয় নাই। ঢাকা ইউনিভার্সিটিতে এমন একজনকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যার পিএইচডি ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমার বিশ্ববিদ্যালয়ে এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে যিনি 19 জনকে পার হয়ে জ্যেষ্ঠতায় কিংবা ভিসি হওয়ার বিচারে 19 জনকে পার করে তাকে উপরে নিয়ে দেওয়া হয়েছে। আমি স্যারকে পছন্দ করি, আমি স্যারের সরাসরি স্টুডেন্ট, আমার সেটার ব্যাপারে কোনো আপত্তি নাই। কিন্তু এই যে নিয়ম লঙ্ঘন করা হলো, এটা কেন করা হলো? ডুয়েটে গিয়ে দেখেন একই কাণ্ড হচ্ছে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ছাত্রদের মধ্যে অসন্তোষ এবং ফ্যাসিস্ট আমলের মতন বলা হচ্ছে এটা জামাত শিবির চালাচ্ছে এই আন্দোলন। আমার কথা হচ্ছে আপনি মানুষের ডিমান্ড বুঝতে পারছেন না। এজন্যই আমাদের সেক্রেটারি জেনারেল এটা বলেছেন যে তারা আসলে কানেক্ট করতে পারছে না মানুষ কি চায়। আর শেষ একটা কথা বলি, দেখেন ম্যানিফেস্টো বাস্তবায়নে সব দল আন্তরিক থাকে এবং ম্যানিফেস্টোর একটা অংশ থাকে যে মানুষকে মেসমেরাইজড করা, মুগ্ধ করা, যেন তারা পরের বার আমাকে ভোট দেয়, তাই তো? এটা করতে গিয়ে আমাদের দেশের কত বড় সর্বনাশ হচ্ছে দেখেন। এই যে ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, এগুলো তো খুব দেখতে দেখা যায়
এগুলো মানুষের কাছে যাচ্ছে। এগুলোর পয়সার সোর্স জানেন? ভর্তুকি। এবং এই হারে ভর্তুকি দেওয়ার কারণে আইএমএফ আমাদেরকে, আমাদের বাজেটটার সামনে আইএমএফ আমাদেরকে অলমোস্ট না, উইদাউট এনি মানি ফেরত দিয়েছে। আমাদের সরকার খালি হাতে ফেরত এসেছে। তারা বলেছে ভর্তুকি কমাও, সেটা কিন্তু তেলের ভর্তুকি, সারের ভর্তুকি না। এই ফ্যামিলি কার্ডে সোশ্যাল নেটওয়ার্কের, সোশ্যাল সেফটি নেটওয়ার্কের সিংহভাগ এখানে খরচ হয়ে যাচ্ছে। বিধবা ভাতা, বেকার ভাতা, সমস্ত কিছু এখান থেকে যাচ্ছে। সুতরাং এটার জন্য আপনি সরকারকে জিজ্ঞেস করেন, আমরা বারবার জিজ্ঞেস করেছি এই পয়সাটা কোত্থেকে আসবে। আমাদেরকে একটা লামসাম হিসাব দেখানো হয়েছে, সেখানের মধ্যে স্বচ্ছতা নাই। আমি শেষ করব আপনাকে দুইটা কথা বলে। একটা হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ যে গাড়ি চেয়েছেন, এটা হচ্ছে পুলের গাড়ি, যেটা অন্য যে কোনো সরকারি কাজ যারা করেন তাদের থাকে যে মেয়াদ শেষ হয়ে গেলে সেটা শেষ হয়ে যায়। এটা চাওয়া কি অপরাধ কিনা, এটা আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই। এবং হাসনাত আব্দুল্লাহ এটা লুকিয়ে পিছনে চান নাই, সবার সামনেই চেয়েছেন। শুল্কমুক্ত গাড়ি আনার ব্যাপারে যে ব্যাপারটা ছিল, সেটার ব্যাপারে সবাই একমত। এবং এই প্রস্তাবটা কিন্তু বিরোধী দলের, জামাত ইসলামের প্রস্তাব। তারা বলেছিলেন যে আমরা দিব না, এবং সরকারি দলকে এটাতে তাল ঠিক রাখতে গিয়ে তারাও এটা প্রস্তাব দিয়েছেন। দ্যাটস ভেরি গুড, যে কেউ যার কাছ থেকে শিখতে পারে। কিন্তু হাসান আব্দুল্লাহ যেটা বলেছেন যে তার সামনে তার থেকে 12 র্যাঙ্ক নিচের ডিসি তার নিজের সরকারি গাড়ি নিয়ে যাচ্ছেন এক জায়গায়, সেখানে একজন এমপি তার চাইতে বেশি সরকারি গাড়ি ডিজার্ভ করেন, তিনি পুলের গাড়ি চেয়েছেন। এটাতে আমি অন্যায়ের কিছু দেখি না, এবং এটা স্বচ্ছ। আরেকটা কথা হচ্ছে, দেখেন 14 পরে কোনো কর্মসূচিতে জামাতকে দেখা হয় নাই। আপনি 15-তে বেগম খালেদা জিয়া যখন মার্চ ফর ডেমোক্রেসি দিলেন, তখন একজন ঢাকায় শহীদ হয়েছিলেন শিবিরের শহীদ মনসুর। বেগম খালেদা জিয়ার বাসার সামনে যখন ইটের বালুর ট্রাক, তখন বিএনপির কাউকে বরং আমরা দেখি নাই। দিনের পর দিন ওইটা ওখানে ছিল। যখন বিএনপির একজন শীর্ষ নেতা সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দেওয়া হয়, তখন জামাত এটার বিরোধিতা করেছে, বিএনপি করে নাই। সুতরাং এই জায়গায় এসে আমরা যখন একজন আরেকজনকে আবার ব্লেম করতে শুরু করি, আমরা আসলে আমাদের মধ্যে থাকা আওয়ামী চরিত্রটাকে আসলে দেখায় ফেলছি। মনিরা শারমিন, আপনার যদি এই বিষয়ে কোনো যুক্ত করার থাকে, আমাদের হাতে সময় একেবারে কম। আমি একটু বলি। আপনি আপনার ওই প্রশ্ন, আগের প্রশ্নটা উত্তর দিতে পারি না। আপনি বলছিলেন যে একটা সরকার উন্নয়ন করছে, সাধারণ মানুষকে কার্ড দিচ্ছে, তো এটাও তো একটা এক ধরনের উন্নয়ন। মানে তাহলে কেন মানে বিরোধিতার, মানে এটা কি বিরোধিতার জন্য বিরোধিতা কিনা? দেখেন, হাসিনাও তো অনেক উন্নয়ন করছে না? করছে তো, কিন্তু বাংলাদেশের সব ইনস্টিটিউশন গুলা সে ধ্বংস করছে। কিন্তু সেটার জন্য কিন্তু ফাইনালি তার মানে সরকার থেকে চলে যেতে হয়েছে। সেই মানে সরকারটার পতন করছে, এবং বাংলাদেশের মানুষের প্রতি একদম গণ অভ্যুত্থানের মুখে, একটা প্রতিরোধের মুখে তাকে পালাতে হয়েছে। সুতরাং উন্নয়নের কথা যদি আপনি বলেন, তাহলে আমার মনে হয় যে এটা সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে শেখ হাসিনা ছাড়া আর কেউ না। যে উন্নয়ন করে, যেভাবে করে আসলে উন্নয়ন সামনে সামনে দেখায়, যে খুব আসলে জনগণের মানে সত্যিকার অর্থে যে পরিবর্তনগুলো, যে সংস্কারগুলো দরকার, সেগুলোকে ফাঁকি দেওয়া খুব যে সহজ হয় না, এটা আসলে আমাদের সামনে এক্সাম্পল আছে। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই কার্ডগুলো, আমি টাকা কোথেকে আসবে এই সব নিয়ে তো আলোচনা হচ্ছে, কিন্তু দেখেন এখানে আসলে যারা প্রকৃত সুবিধাভোগী, যাদের পাওয়ার কথা, তারা ঠিক মতো পাচ্ছে কিনা, এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়ার কথা, যে এই কার্ডগুলো যাদের জন্য তাদের কাছে পৌঁছাচ্ছে কিনা। আমি বিরোধী দল মার্দিয়া বা বিরোধী দল, সেই জায়গা থেকে আমাদের কথা আপনারা বিশ্বাস করবেন না। কিন্তু আমি যখন দেখি যে বিএনপি, আমি যদি বলি এই এখনকার হচ্ছে ডেপুটি স্পিকার, উনি নিজেই বলছেন যে এই ফ্যামিলি কার্ড আসলে যাদের পাওয়ার কথা, এরা প্রকৃত সুবিধাভোগী এই জায়গাগুলোতে পাচ্ছে না। মানে খোদ বিএনপির মানুষই এই ধরনের একটা অভিযোগ করছে, তো তখন আসলে এটার উত্তর কি হবে আমি জানি না। এবং দেখেন কৃষক কার্ড, এই কৃষক কার্ড নিয়ে কিন্তু এই বোরো ধানের এবারে যে ক্ষতিগ্রস্ত হলো কৃষকরা, সেখানে আমাদের আসলে আপনাকে থামাতেই হচ্ছে মনিরা শারমিন, কারণ সময় একেবারেই নেই। তারপরে 1 মিনিটে উত্তরটা দিয়ে শেষ করতে চাই আমরা আলোচনা। জনগণের সাথে আমরা কানেক্টেড হতে পারি নাই। মার্জিয়া আপার কথা প্রশ্ন, আমরা জনগণের সাথে কানেক্টেড না হওয়ার কারণে 51% ভোট আমরা পেয়েছি, আর ওরা কত পার্সেন্ট পেয়েছেন? 2/3 মেজরিটির চাইতে বেশি ভোট জনগণ আমাদের দিয়েছে, আর ওরা 77টা ভোট পেয়েছে। আমরা বেশি কানেক্টেড হতে পারি না, ওরা বেশি কানেক্টেড হয়েছে। জনগণ তো মানে সেটা প্রমাণই দিয়েছে। এরপরে তো আর তেমন কিছু না, কে কানেক্টেড বেশি হয়েছে সেটা তাদের ভোটের মাধ্যমে তারা দিয়ে দিয়েছে। সেকেন্ড থিং হলো যে এই কার্ডগুলো কোত্থেকে আসবে। দেখেন ফ্যাসিস্টদের আমলে বছরে 75,000 কোটি টাকা বিদেশে পাচার হয়ে যেত। আমরা যদি সেটা রোধ করতে
করতে পারি, এই কার্ডগুলো দেওয়া কোনো বিষয় না। থার্ড হইলো যে এই যে যে জামাত করেছে, তাইলে এই যে শিবির গুপ্তরা যে এখন শিবির হিসেবে আমরা দেখতে পাই, এই যে সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতে পেরেছে, মনিরা যে বক্তব্য দিয়েছে, মনিরা তো তার বক্তব্যের মধ্যে কিন্তু আমি এইটাই দেখতে মানে শুনতে পাচ্ছি, সেটা হলো যে মনিরারা কিন্তু তাদের পড়াশোনা চালিয়ে গিয়েছে ওই কি জানে বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু ছাত্র দলের কোনো নেতাকর্মীরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে নাই। সেই কারণে মনিরারা কিন্তু বুঝতে পারে না, কিংবা মনিরারা মানে বলে ফেলে যে বিএনপি আওয়ামী লীগের মতো। বিএনপি কোনোদিন আওয়ামী লীগের মতো না। আমাদের আলোচনা বিএনপি যখনই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে, জনগণের কমিটমেন্ট রক্ষা করেছে এবং জনগণ সেই কারণে আমরা সেই প্রত্যাশা রাখতে চাই জনগণের প্রতি। বিএনপির যে 37,000 মধ্যে এক লাস্ট বলতে চাই যে ফ্যামিলি কার্ড আমরা তো না, আমার মাদারীপুরে একটা পাই না, মাত্র 4 কোটির মধ্যে 37,000 দিয়েছে। আমরা এই রাজনৈতিক আলোচনা চলতেই থাকবে আমাদের। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আসলে আগামীতে নিশ্চয়ই আবারও আপনাদের সাথে আলোচনা হবে। অনেক ধন্যবাদ সময় দিয়েছেন এবং দর্শক আপনারাও ছিলেন। দেখা হবে আবার।